সালের বিধানসভা ভোট একেবারে দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই অবস্থায় আমরা বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তারা কিভাবে দেখছেন ঠিক এই যে ভোটটা হবে বা নির্বাচনটা হবে সেটাকে তারা কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, সেটাই একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এই বিষয়ে আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি এসইউসিআই এর প্রাক্তন যিনি আমাদের জনপ্রতিনিধি ছিলেন অর্থাৎ বিধায়ক তরুণ নস্কর, সেই অধ্যাপক তরুণ নস্করকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। তার সঙ্গে আমরা কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব যে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনকে ঠিক তিনি কিভাবে দেখছেন। তরুণবাবু, আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে এই যে নির্বাচন 2026, এইখানে এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কংগ্রেস কিন্তু সেইভাবে জোটে আর যেতে চাইলো না, যদিও কংগ্রেস শূন্যতে আছে, অর্থাৎ তাদের বিধানসভায় কোনো উপস্থিতি নেই, সেটা আমরা সকলেই জানি। কিন্তু এই পরিস্থিতিতেও তারা কিন্তু একেবারেই একলা চলরে বা একলা লড়ার একটা সিদ্ধান্ত নিল। এটাকে আপনি ঠিক কিভাবে দেখছেন? এখন এটা কংগ্রেসের নিজস্ব রাজনৈতিক বিষয়, তারা কিভাবে লড়বেন না লড়বেন এটা সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়। ফলে এটা নিয়ে তো আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। আমরা নিজেরা যেটা চাইছি সেটা হলো, এবং আমরা মনে করি যে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্যে এবং গোটা দেশে, যেভাবে তৃণমূল এবং বিজেপি যে রাজনীতি নিয়ে চলছে, সে আর্থিক দিক দিয়ে হোক, রাজনৈতিক দিক দিয়ে হোক, সংস্কৃতির ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, যে রাজনীতি নিয়ে চলছে, এই দুটো রাজনীতির বিপদ আজকে ভীষণ। বিজেপির বিপদ অনেক বেশি, কারণ বিজেপি একটা সর্বভারতীয় শক্তি, এবং দ্বিতীয়ত বিজেপি যে রাজনীতি নিয়ে চলছে সেটা হচ্ছে একেবারেই সাম্প্রদায়িক রাজনীতি, এবং শুধু সাম্প্রদায়িক রাজনীতি না, তার যে রাজনীতি একটা হিন্দুত্ববাদী রাজনীতি, সেই হিন্দুত্ববাদী রাজনীতির মধ্য দিয়ে গোটা রাজনৈতিক পরিবেশকে একেবারে বিষাক্ত করে দিচ্ছে, বিষিয়ে দিচ্ছে, এবং মানুষের সম্পর্ক, হিন্দু মুসলিম বিশেষ করে সেই হিন্দু মুসলিম সম্পর্ককে বিষিয়ে দিয়ে আজকে মানুষের মধ্যে অনৈক্য তৈরি করছে, এবং সেই অনৈক্যের মধ্য দিয়ে আজকে তারা দেখানোর চেষ্টা করছে যে ভারতবর্ষের সমস্ত সমস্যার জন্য যেন মুসলিমরাই দায়ী। ফলে এভাবে তারা তোলার চেষ্টা করছে, এবং এটা দিয়ে আজকে জনগণের মধ্যে যে সমস্যা, অর্থাৎ মূল্যবৃদ্ধির সমস্যা, চাকরির সমস্যা, শিক্ষার সমস্যা, এই সমস্ত সমস্যাকে ভুলিয়ে দিয়ে একমাত্র একটা দিকেই তারা দিক নির্দেশ করার চেষ্টা করছে, সেটা হচ্ছে মুসলিমরা এসছে বলেই, মুসলিমরা আছে বলেই তারা আজকের ভারতবর্ষের এই সমস্যা, এইভাবে তারা দেখানোর চেষ্টা করছেন। এবং যে কদর্য ভাষায় মুসলিম বিরোধী কথাবার্তা বলছে, সে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হোক, এবং এখানকার বিরোধী দলনেতা যিনি আছেন শুভেন্দু অধিকারী হন, আর ওদিকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, যে কদর্য ভাষায় মুসলিম বিরোধী যে জেহাদ তারা তৈরি করছে, তাতে ভারতবর্ষের ঐক্য নষ্ট হচ্ছে, এবং মানুষের যে সমস্যা, সেই সমস্যা থেকে সাধারণ মানুষের দিক ঘুরিয়ে দেওয়ার জন্য, সাধারণ মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা আজকের এই রাজনীতি করার চেষ্টা করছে। এটা আমাদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক একটা দিক বলে আমি মনে করি। পাশাপাশি তৃণমূল এই রাজ্যে যেভাবে ক্ষমতায় এসছে, তারা অনেক কথা বলেছিল তখন, এবং ক্ষমতার মধ্য দিয়ে আসার সময় তারা পরিবর্তনের কথা বলেছিল, কিন্তু পরিবর্তন আমরা কি দেখলাম? নতুন কোনো কিছুই হয়নি। শুধু নয়, গোটা রাজ্য জুড়ে আজকে দুর্নীতি, যেভাবে সমস্ত কিছু, যে কোনো সরকারি প্রকল্পে মানুষের সাহায্যের জন্য যেভাবে আজকের তাদের দলের নেতারা, কর্মীরা একেবারে ফ্রম বটম টু টপ তারা যেভাবে দুর্নীতির আশ্রয় নিয়েছে, এবং যেভাবে সমস্ত মানুষকে সমস্ত কিছুর জন্যই তাদেরকে তাদের নেতাদের পে করতে হবে, এই যে একটা রাজনীতি তারা আনার চেষ্টা করেছে, এটা অত্যন্ত বিপজ্জনক রাজনীতি। এবং আরো একটা বিষয়, সেটা হলো যে ভোট কেনার জন্য, আমি বলতে চাই যে একেবারেই ভোট কেনার জন্য তারা কেবলমাত্র তৃণমূল নয়, সমস্ত দলই ভারতবর্ষে করছে, যারাই শাসন ক্ষমতায় আছে তারা এটা করছে। এবং এই রাজ্যে তৃণমূল যেভাবে একেবারে ভাতার রাজনীতি, এবং এই যে এবারে যে বাজেট করলো, সে বাজেটে দেখুন গোটা বাজেটটাই ভাতার রাজনীতিতে তারা ভরিয়ে দিয়েছে, এবং মানুষের কর্মসংস্থান বলুন, শিক্ষার সমস্যা বলুন, এগুলো নিয়ে কিন্তু কোনো কথা নেই।
যদি শিক্ষার অর্থে বলি, যেটা আমি শিক্ষার সঙ্গে যুক্ত, আমি জানি যে স্কুল এবং কলেজগুলোতে কোন রকম সরকারি অনুদান, সেই শিক্ষা প্রতিষ্ঠান চালানো, তাদের পরিকাঠামো, এর জন্য কোনো সরকারি অনুদান নেই। অথচ প্রত্যেকটা স্কুলকে এই যে নানা রকম ভাতা, অর্থাৎ সেই ভাতাগুলোর মধ্যে আছে কন্যাশ্রী ভাতা, সেই ভাতাগুলোর মধ্যে আছে বাচ্চাদের যে ট্যাব দেওয়ার জন্য তার ব্যবস্থা, নানা ধরনের স্কলারশিপ, এই যে জিনিসগুলো তারা চালু করেছে। এবং এর মধ্যে দিয়ে আমরা দেখছি যে স্কুলে যে পরিকাঠামোর জন্য যতটুকু অনুদান দেওয়ার কথা, সে অনুদানও কিন্তু তারা দিচ্ছে না। এবং শিক্ষকরা কেবলমাত্র তারা ব্যস্ত হয়ে আছেন যে সরকারি এই প্রকল্পগুলো চালানোর জন্য তারা সারাদিন ধরে ব্যস্ত হয়ে থাকেন। এবং আমরা এটা জানি যে এই যে ছাত্রছাত্রীরা তারা সরকারি স্কুলে নাম লিখে রেখে তারা প্রাইভেট স্কুলে গিয়ে পড়ে, কারণ এখান থেকে এই সরকারি অনুদান নিতে হবে, কিন্তু পড়াশোনার কোনো পরিবেশ নেই, ফলে তারা প্রাইভেট স্কুলে চলে যাচ্ছে। এইবারে যেটা আমরা নির্বাচনের আগে দেখতে পাচ্ছি, সেটা হয়তো পশ্চিমবঙ্গের মানুষ এর আগে কখনো দেখেননি। আপনি সেটা হয়তো আরো ভালো করে বলতে পারবেন যে এই যে ধর্মকে নিয়ে আপনি একটুখানি সংখ্যালঘুদের কথা উল্লেখ করেছেন, এটা একেবারেই একটা দিক সত্যি সত্যি, কিন্তু যেটা সর্বভারতীয় স্তরে বিজেপির একটা দুর্নাম তৈরি হয়েছে এই কারণে, তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের মানসিকতা আমরা দেখতে পাইনি। কিন্তু এবারে আমরা দেখতে পেলাম যে হুমায়ুন কবির নামে একজন ব্যক্তি, যিনি আগে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের হয়েই ছিলেন, তার অনেক আগে কংগ্রেসে ছিলেন, তারপরে আবার তিনি দলবদল করে বিজেপিতে গিয়েছিলেন, আবার তিনি তৃণমূলে আসেন, অর্থাৎ 4 বার তার দলবদল হয়ে গিয়েছে। সেটা তো রাজনীতির একটা দিক, সেটা আমরা ছেড়েই দিলাম। কিন্তু এবারে তিনি বেরিয়ে গিয়ে হঠাৎ করে তিনি বলতে শুরু করলেন একেবারে প্রকাশ্যে যে আমি মুসলমানদের নেতা, একদম এই ভাষাতেই উনি বলছেন যে আমি মুসলিমদের নেতা, আমি আর কেউ নেই, আমাকে দেখে তোমরা ভোট দাও। এবং তিনি সরাসরি একটা পার্টি তিনি তৈরি করে ফেললেন, সেটা ঘোষণা করলেন। এবং সেটা শুধুমাত্র কিসের ভিত্তিতে, তিনি একটি বাবরি মসজিদ তৈরি করবেন রেজিনগরে, যার কাজও শুরু করে দিয়েছেন। এবং শুধুমাত্র মুসলিম ভাইয়েরা আমার দিকে এসো, আমাকে ভোট দাও, আমি তোমাদেরকে দেখব। আচ্ছা, শুধু কি মুসলিম নিয়ে কি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, নাকি আমাদের রাজ্যে হিন্দু মুসলিমের এই বিভেদ কোনোদিনও ছিল? এটাকে যদি একটু বলেন। দেখুন, আমাদের রাজ্যে রাজনীতি এই পর্যায়ে কোনোদিনই যায়নি। ধর্মীয় ক্ষেত্রে বিভাজনের ক্ষেত্রে বলুন, জাতপাতের বিভাজনের ক্ষেত্রে বলুন, সেটা অন্য রাজ্যে যেভাবে ছিল, আমাদের রাজ্যে কিন্তু কোনোদিন এটা হয়নি। আমাদের স্বাধীনতা আন্দোলন এবং রেনেসাঁ আন্দোলনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ফলে এখানে রবীন্দ্রনাথ, নজরুল, সুভাষচন্দ্র, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুযায়ী কিন্তু এই ধর্ম জাতপাত ভিত্তিক রাজনীতি কিন্তু ভারতবর্ষের আমাদের এই রাজ্যে কোনোদিনই ছিল না। এবং আমরা দেখেছি বিধানসভাতে সেখানেও একটা বিতর্ক হতো, রাজনৈতিক বিতর্ক হতো, কিন্তু এখন বিধানসভায় দেখবেন এই রাজনৈতিক বিতর্ক ছাড়া কেবলমাত্র হিন্দু মুসলিম এই বিষয়টা কিন্তু এখন মুখ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা দেখছি যারা রাজনৈতিক নেতা, তারা ধর্মীয় নেতা না রাজনৈতিক নেতা বোঝা যায় না। তারা কে মন্দির তৈরি করছেন, কেউ পুরীর মন্দির তৈরি করছেন, কেউ দুর্গা অঙ্গন তৈরি করছেন, কেউ গিয়ে বাবরি মসজিদ তৈরি করছেন, কেউ গিয়ে অন্য মন্দির তৈরি করছেন। এই যদি বাবরি মসজিদ বলে, ও তাহলে আরেকটা মন্দির তৈরি করবে। এই যে রাজনীতি, এই রাজনীতি কিন্তু আজকে আনার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ ধর্মের ভিত্তিতে যে বিভাজন, এবং এর মধ্যে দিয়ে যেটা করছে যে সব ভোট ব্যাংক, মানে একটা কথাই চালু হয়েছে যে তারা ভোট ব্যাংকের রাজনীতি করছে। অর্থাৎ মানুষরা আর মানুষ থাকছে না, মানুষরা হয়ে গেছে ভোট ব্যাংকের সব একটা মানে কড়ি হয়ে গেছে। সে ভোট ব্যাংকের কড়িতে তারা পরিণত করেছে। কেউ মুসলিম ভোট ব্যাংক তৈরি করছে, কেউ শিডিউল কাস্ট ভোট ব্যাংক তৈরি করছে, কেউ উচ্চ বর্ণের ভোট ব্যাংক তৈরি করছে। এই জিনিসগুলি কিন্তু চালু করে দিয়েছে। এবং এটার জন্য এই হুমায়ুন কবির তো একেবারে নগ্নভাবে এই জায়গায় চলে গেছে। কিন্তু হুমায়ুন কবির যদি নগ্নভাবে যায়, তার আগে তো কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনা বিজেপি করেছে, যেভাবে হিন্দুত্ববাদী রাজনীতি করছে। তার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কখনো মাথায় ফেটকি বাঁধছেন, কখনো গিয়ে গিয়ে পুজো দিচ্ছেন মন্দিরে। এই যে রাজনীতি, এই রাজনীতি আজকে গোটা ভারতবর্ষেই আনার চেষ্টা করছে। এবং এই রাজ্যে
আরো বিশেষ করে এসছে, যেটা এই রাজ্যের কথা বললেন, এই রাজ্যে একেবারেই এটা আমাদের কাছে, আমরা এই রকম রাজনীতির সঙ্গে একেবারেই অভ্যস্ত ছিলাম না, যে রাজনীতিকে আজকের সমস্ত শাসক দল তারা কিন্তু এই রাজনীতি পশ্চিমবঙ্গে আনার চেষ্টা করছে এবং এর মধ্য দিয়েই তারা ভোটে জেতার চেষ্টা করছে। আচ্ছা বলুন তো, একটা এই যে পুরীর আদলে যে মন্দিরটা তৈরি হলো, এতে কি মানুষের কোন সমস্যার সমাধান হলো? এই যে লেক টাউনে না কোথায় গিয়ে একটা দুর্গা অঙ্গন তৈরি করছে, এতে মানুষের কোন সমস্যার সমাধান তৈরি হবে? ওখানে যদি বাবরি মসজিদে একটা কেন 1000টা বাবরি মসজিদ তৈরি করুন না কেন, তাতে মানুষের রুটি রুজি, কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি, এর কোন সমস্যার সমাধান হবে? এর কোনো সমস্যার সমাধান হবে না। এই যে আরজি করে যে ঘটনা ঘটলো, অভয়ের যে ঘটনা, এইরকম অভয়ের ঘটনা তো একটা এক্সেপশনাল, কিন্তু আছে গোটা রাজ্য জুড়ে যেভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, যেভাবে নারী পাচারের ঘটনা ঘটছে, এবং মায়েরা, গার্জেনরা তাদের মেয়েদের বাইরে যদি পড়াশোনা করতে বেরোয়, হ্যাঁ, প্রাইভেট টিউটরের কাছে যায়, স্কুল কলেজে যায়, সেখান থেকে ঠিক মতো ফিরতে পারবে কিনা, এও কিন্তু আজকে আরজিকরের ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে একজন ডাক্তারি পিজিটি কিরকম ভাবে তার হসপিটালের মধ্যে তার ডিউটি রুমে কিভাবে খুন হতে পারে, মার্ডার হতে পারে, এবং তার বিরুদ্ধে কোনো বিচার কিন্তু এখনো পর্যন্ত হলো না। এখনো পর্যন্ত মানুষ প্রতিবাদ করছেন, এবং এখানে রাজ্য এবং কেন্দ্র সরকার দুজনের ভূমিকা কিন্তু অত্যন্ত প্রকট। আমি সেই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, মানুষ বুঝতে পেরেছেন যে এরা দুজনেই এর মধ্যে যুক্ত, যাতে মানুষ বিচার না পান। ফলে এই যে এত ঘটনা ঘটছে, দেখুন স্কুলের শিক্ষক হয়ে স্কুলে চাকরি নেই, কোথাও কোনো চাকরির সংস্থান নেই, কোথাও কোনো সরকারি চাকরির ব্যাপার নেই, এবং তারা এই যে 1500 টাকা বেকারদের ভাতা দেবেন বললেন, তা 1500 টাকা বেকারদের ভাতা দেবেন বলছেন, মানে হচ্ছে যে চাকরির কোনো ব্যবস্থা তারা করতে পারবেন না। সরকারি চাকরি মোদী সরকার বলেই দিয়েছে যে সরকারি পার্মানেন্ট চাকরি বলে আর কিছু থাকবে না, এবং তার সঙ্গে মানবাধিকার, মানবাধিকার বলে কিছু নেই। আজকে আপনি মিটিং করতে যান, মিছিল করতে যান, কোথাও কিন্তু পুলিশের পারমিশন পাওয়া যাবে না। শাসক দল যেভাবে পারমিশন পায়, একটা বিরোধী দল, যে কোনো বিরোধী দল, আমাদের মতো দল, আমাদের কতটুকু শক্তি আছে, কিন্তু আমরা যদি একটা মিটিং মিছিল করতে যাই, আমাদেরকে গিয়ে ওই পুলিশের পারমিশন নিতে, এবং শেষ পর্যন্ত আমরা হাইকোর্টে যেতে হয়, পুলিশ পারমিশন দেয় না বলে। এরকম একটা পরিস্থিতি আজকে গোটা রাজ্যে তৈরি হয়ে আছে। আপনি যেটা উল্লেখ করছিলেন যে এই যে ভোট অন অ্যাকাউন্ট হলো, অর্থাৎ 3 মাসের জন্য একটা ভোট অন অ্যাকাউন্ট বাজেট করা হয়, প্রতিবারই ভোটের আগে এই ব্যবস্থাই চালু রয়েছে। এটাতে মুখ্যমন্ত্রী এবারে কিন্তু একেবারে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে বাড়িয়ে দিলেন, সঙ্গে করে বেকার ভাতা, যেটা বেকার ভাতাটা বহুদিন আগে বন্ধ হয়ে গিয়েছিল, সেই বেকার ভাতা আবার করে চালু করলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে টাকা, এই টাকা কোথা থেকে আসবে? আমরা দেখতে পাচ্ছি যে বাম আমলে যে টাকা তারা দেনা করে গিয়েছিল, তাতেই মুখ্যমন্ত্রী ভীষণভাবে চেঁচামেচি করতেন যে এত টাকার দেনা আমার উপর চাপিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখন দেখুন, মুখ্যমন্ত্রী কিন্তু তার 4 গুণ দেনা করে ফেলেছেন অলরেডি বাজার থেকে। আবারও তিনি যেই দায় নিয়েছেন, বেকার ভাতা দেবেন, লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে বাড়িয়েছেন, এসসিদের ক্ষেত্রে সেটা 700 টাকা বেড়েছে, সেটা বললামই না হয়। কিন্তু এই যে এত টাকার বরাদ্দটা কোথা থেকে আসবে? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু পরিকাঠামোর কোনো কাজ সেভাবে হচ্ছে না, কোনো সেচ বাঁধ ঠিকভাবে যেটা বলে রক্ষণাবেক্ষণ হয় না, কোনো ব্রিজ ঠিকভাবে মেরামতির কাজ হয় না, এবং প্রায় দিনই আমরা দেখতে পাচ্ছি তার ফলস্বরূপ কিন্তু কোথাও ব্রিজ ভেঙে পড়ছে, একটুখানি বৃষ্টি হলেই সেচ বাঁধ তো কোনো কাজেই লাগে না, গ্রামকে গ্রাম ভেসে যায়, এবং সেই জল বহুক্ষণ দাঁড়িয়ে থাকে, বহুদিন দাঁড়িয়ে থাকে, তাতে ভুগতে হয় সাধারণ মানুষকে। এখানে আপনি বলুন স্যার, এই যে আপনি তো একজন অধ্যাপক ছিলেন, দীর্ঘদিন ধরে পড়াশোনার মধ্যেই থেকেছেন, এবং এই যে টাকা পয়সার যে হিসেব লেনদেন, এটা আপনার পড়াশোনার মধ্যেও অনেকখানি এসেছে। এই যে টাকার যোগানটা উনি কোথায়? যোগানের কোনো সংস্থান নেই, কিন্তু আপনি বাজেটে যদি তাকান, সেখানে দেখবেন, আপনি যেটা বললেন যে সরকারের ঋণ 4 গুণ বেড়েছে, এবং রেভিনিউ আদায় যেটা হচ্ছে তার থেকে কিন্তু খরচের বহর অনেক বেশি। এটা যদি হয়, তাহলে একটা সরকার চলবে কি করে? এবং এই গোটা বিষয়টাই কিন্তু তারা দাঁড় করিয়ে দিয়েছেন এর উপরে, সেটা হলো যে ভাতা দেওয়া। এই ভাতা দেওয়ার উপরেই গোটা বিষয়টাকে তারা চালিয়ে দিয়েছেন, এবং এর মধ্য দিয়ে মানুষের সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না। এই যে আপনি চাকরির কথা বলছেন, চাকরি কিন্তু বাড়ছে না, চাকরির কোনো সুযোগ হচ্ছে না। আজকের
যদি কলকারখানার কথা বলেন, কলকারখানা কোথাও কোনো তৈরি তারা করছে না, এবং তারা এই যে কিসব সামিট টামিট করেন নানা রকম এদের নিয়ে, বিভিন্ন রকম ওই শিল্পপতিদের নিয়ে, এই সামিটের মধ্য দিয়েও কোথাও কিন্তু চাকরির কোনো সুরাহা নেই। কোনো সরকার এইভাবে কিন্তু চলতে পারে না। এবারে যে বাজেটটা তারা করেছে, যেটা ভোট অন অ্যাকাউন্ট করার কথা, এটাই নিয়ম, কারণ সামনে ইলেকশন, ভোট অন অ্যাকাউন্ট করার কথা, কিন্তু আপনারা দেখেছেন তারা ভোট অন অ্যাকাউন্ট করেনি। তারা যেটা করেছে, একটা পরিপূর্ণ বাজেট করেছে। এই পরিপূর্ণ বাজেট করার কিন্তু নিয়ম নেই, কিন্তু সবকিছুকে ভেঙে তারা পরিপূর্ণ বাজেট করেছেন, এবং তারা এই বাজেটটা করেছেন এইটাই হয়তো মানুষের কাছে আনার জন্য, আমরাই তো জিতছি, আমরাই তো আসছি, ফলে আমরাই তো সবকিছু করব, এটা তারা আনার চেষ্টা করেছেন। কিন্তু যারা কাজ করছে, যেমন এই আশাকর্মীদের জন্য যতটুকু বেড়েছে, আর ওই লক্ষ্মীর ভান্ডারের জন্য প্রায় প্রায় সেটাই বেড়েছে। তা আশাকর্মীরা তো কাজ করছেন, তারা আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একটা স্তম্ভ, সেটা মুখ্যমন্ত্রী বলেছেন, তাদেরকে বীরাঙ্গনা উপাধি দিয়েছিলেন, অথচ তাদের জন্য ভাতাটা সেভাবে বাড়ানো হলো না। তারা চেয়েছিল 12,000 টাকা দাবি করেছেন, সেটা করেনি। এবং সব খারাপ হচ্ছে মিড ডে মিলের জন্য কিচ্ছু করেনি। মিড ডে মিলের কর্মীরা, তারা একেবারে গরিব পরিবারের মহিলারা, তারা মিড ডে মিলে কাজ করে, অর্থাৎ তারা যে খাবার বানায় স্কুলগুলোতে, কিন্তু তাদের জন্য কোনো কিচ্ছু বানায়নি, এবং তারা সারা বছর এও পায় না, যতটুকু তারা পায় সেটাও সারা বছর পায় না। আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন কবিরকে নিয়ে সত্যি সারা রাজ্যের মানুষ, অন্ততপক্ষে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু ভীষণভাবে সমালোচনা করছেন, এবং সেটাই কাম্য। কিন্তু যেটা দেখা যাচ্ছে, যেই সিপিএম এই দীর্ঘ 35 বছর ধরে রাজ্য শাসন করেছেন, 34-35 বছর ধরে, তাদের যিনি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে আমরা দেখলাম সেই হুমায়ুন কবিরের সঙ্গে মিটিংয়ে বসলেন, এবং তারা তো দীর্ঘদিন ধরেই আইএসএফ নেতা সঙ্গেও বারে বারে মিটিংয়ে বসছেন, যে তাদের সঙ্গে যাতে এসে সংযুক্ত হয়। একটাই উদ্দেশ্য, যে সংখ্যালঘু ভোটটাকে তারা যাতে একটা জায়গায় নিয়ে এসে তাদের ভোট ব্যাংকে পান, অর্থাৎ ক্ষমতাকে চরিতার্থ করা। বামপন্থীরা অনেক উন্নত চিন্তাভাবনার তারা অধিকারী, তাদের কাছ থেকে কি এই ধরনের একটা আচরণ বা ব্যবহার সত্যি আশা করা যায়? ভেবে দেখুন তারা কেমন বামপন্থী। আমরা তো জানতেই পারতাম না, যদি হুমায়ুন কবির না বলতে, তিনি নাকি ওই, যেটা আমরা জানতে পেরেছি, তার আগে নাকি আরো 3-4 বার দেখা করেছেন। তা হুমায়ুন কবিরের সঙ্গে যদি ভোটের জন্য 3-4 বার দেখা করতে পারেন, তারা কেমন বামপন্থী সেটা তো আপনাদের বুঝতে হবে। তারা কি সত্যিই বামপন্থী? যেখানে দরকার ছিল এর বিরুদ্ধে একটা বামপন্থী যুক্ত ঐক্যবদ্ধ বামপন্থী আন্দোলন, সেই ঐক্যবদ্ধ বামপন্থী আন্দোলন তারা করলেন না। না করে তারা চলে গেলেন আইএসএফ এর সঙ্গে। কতবারে গেছেন আইএসএফ এর সঙ্গে? কেউ কি বলে সাম্প্রদায়িক দল? আইএসএফ এর সঙ্গে এস যোগ করা আছে বলে সে সেকুলার দল হয়ে গেল, আর হুমায়ুন কবির তার দলের নাম যাই রাখুন না কেন, সেকুলার দল হয়ে গেল। এবং তাদের সঙ্গে ভোটে জেতার জন্য তাদের সঙ্গে গিয়ে বসতে হবে, তাদের সঙ্গে মিটিং করতে হবে, তাদের সঙ্গে জোট করতে হবে। এই যে আইএসএফ এর সঙ্গে জোট তারা করেছে, জানি না হুমায়ুন কবিরের সঙ্গে পরে করবেন কিনা, কিন্তু গিয়েছেন তো করার জন্য। এইটা কোনো বামপন্থী রাজনীতি? কেবলমাত্র ভোট কি বামপন্থীদের রাস্তা হতে পারে? মানুষও বুঝতে পারছেন তারা কেমন। আমরা প্রাক্তন বিধায়ক তরুণ বামপন্থী একটি দলেরই তিনি প্রতিনিধিত্ব করেন, এবং দীর্ঘদিন ধরে তিনি সেই কাজই করে আসছেন। কিন্তু তিনি যে বামপন্থী অর্থাৎ মোহাম্মদ সেলিমের যে আচরণ, তা যে ভীষণভাবে বিরক্ত, বামেদের যে ভাবধারা বা মতাদর্শ তা একেবারে বিরোধী, এবং বামেদের এত দিনের যে একটা গৌরবান্বিত একটা তাদের অবস্থান ছিল, বা অন্তত তাদের চিন্তা ভাবনা এতটাই উন্নত মানের, এত প্রোগ্রেসিভ, সেইটা নিয়ে কিন্তু তাদের সম্পর্কে একটা সাধারণ মানুষের মনে কিন্তু তাদের সম্পর্কে একটা ভালো ধারণা ছিল, সেটা যে একেবারে নষ্ট করে দিলেন মোহাম্মদ সেলিম, সে কথা কিন্তু বলতে পিছপা হলেন না। পাশাপাশি তিনি সার্বিকভাবে যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি তা নিয়ে যে ভীষণ উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং উদ্বেগান্বিত হয়ে রয়েছেন, সেটাও স্পষ্ট করে দেবেন।